ছাত্রলীগ কর্মীর প্রাণ গেছে এবং তার লাশটি ইতিমধ্যে মর্গে রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে জানানোর জন্য যে আসলে সেই ঘটনাটি কি ঘটেছিল সেটি জানানোর জন্য কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি মহোদয় এখানে আছেন। আমরা আজকে ওনার কাছ থেকে জানবো যে আসলে সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং কেন সেই হত্যাকাণ্ডটি হয়েছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আসলে কিছুক্ষণ আগে আরিফ নামের যে ছাত্রলীগ কর্মীর লাশটি আপনারা দেখতে আসছেন, তো আসলে এটা কিভাবে কি হয়েছে এই বিষয়টা যদি একটু বলেন। আসলে এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আপনারা জানেন, গতকাল রাতে হঠাৎ করে আমরা খবর পাই যে টিবি গেট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফকে তারা নৃশংসভাবে কুপিয়ে ফেলে গিয়েছে। তারপরে তার মা, এটি কিন্তু একেবারে তার বাসার সামনে, তার আম্মা এবং স্থানীয় এলাকাবাসী তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন। এরপরেই আমরা সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা আমরা হাসপাতালে আসি এবং তাকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত 1:30টার দিকে আনুমানিক সে ইন্তেকাল করে। এটি বিগত 4-5 দিন পূর্বেও তার উপরে আরেকবার হামলা হয়েছিল। সেই হামলার ঘটনায় গতকাল রাতে সম্ভবত তার মা শাহপুরান থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়ের করে আসার পরপরই আবার কিন্তু তার উপরে হামলা হয়েছে। আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এ ধরনের খুনের রাজনীতি বা এ ধরনের সন্ত্রাস যারা করে তাদের বিরুদ্ধে সিলেটের প্রশাসনের কাছে আমাদের দাবি হবে জিরো টলারেন্স রেখে, যাতে এ ধরনের কোনো হত্যাকাণ্ড সিলেটে পরবর্তীতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য। এটা কি আসলে দলীয় কুন্দল থেকে হয়েছে বলে আপনারা মনে করছেন? না, দলীয় কোন্দল নয়, এটি স্থানীয় এলাকার যারা তাদের একটি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, আপনারা জানেন। সেই সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগের কোনো গ্রুপের দ্বন্দ্বের কারণে এটি হত্যাকাণ্ড হয় নাই। সম্পূর্ণ এলাকায় তারা চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যে গোষ্ঠীটাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এদের দ্বারাই তাকে হত্যা করা হয়েছে। এখানে ছাত্রলীগের রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। পুরোটাই একটি সন্ত্রাসী গোষ্ঠী। আপনারা জানেন, বালুচরে বিগত 2-3 মাস থেকেই আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটি জানতে পেরেছি, এর আগে আরেকটি আউটসোর্সিং করে সম্ভবত একটি সেলের উপরেও কিন্তু এই বালুচরে এভাবে হামলা হয়েছিল। একটি বাসায় কিছুদিন আগে আমি দেখেছি আরেকজনের বাসায় এভাবে হামলা হয়েছে। অর্থাৎ বালুচরে ধারাবাহিকভাবে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বিগত 2-3 মাস থেকেই ঘটে চলেছে। সেই কার্যক্রমের প্রতিবাদেই ছাত্রলীগের কর্মী হিসাবে সে হয়তো সেই প্রতিবাদে অংশ নিয়েছিল, যার কারণে তাকে হত্যা করা হয়েছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এই হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের সকলকে যাতে পুলিশ চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসে, এর জন্য জোর দাবি জানাচ্ছি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা এই ধরনের কোনো পদক্ষেপ দেখেছেন কিনা আইন শৃঙ্খলার পক্ষ থেকে? গতকাল রাতে অথবা সকালের দিকে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভবত 2 জনকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে আমরা জেনেছি। এবং বাকি যারা রয়েছে এবং এই ঘটনার পিছনে যারা এই সন্ত্রাসীদের মদদ দেয়, যারা বালুচর এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবা, মাদক সহ সন্ত্রাসী, চাঁদাবাজি কার্যক্রম, অপকর্ম চালিয়ে যাচ্ছে, যারা এর পিছনের মদতদাতা, তাদের প্রত্যেককে খুঁজে যেন বের করা হয়, এটি আমার প্রশাসনের কাছে দাবি। আপনি সিলেট জেলা ছাত্রলীগের আপনি একজন প্রেসিডেন্ট হিসাবে যারা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে কি বক্তব্য রয়েছে এই সমস্ত ঘটনা থেকে এড়িয়ে বা দূরে থাকার জন্য, বা কি পরামর্শ দিবেন তাদেরকে? আসলে দেখেন, আমরা বিগত 2 বছর থেকে আমি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। এই 2 বছরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের ছাত্রলীগের কোনো গ্রুপিং দ্বন্দ্বের খবর আপনারা কেউ দিতে পারেন নাই বা আমাদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল নেই। এবং সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল এবং এরা জানে রাজনীতি কীভাবে করতে হয়। আমরা পরিচ্ছন্ন রাজনীতি, ক্লিন ইমেজের যে রাজনীতির কথা বলি, সন্ত্রাসমুক্ত, সহিংসতামুক্ত যে রাজনীতি করার কথা, সেই রাজনীতি আমরা করে যাচ্ছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সিলেটে কিছু কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে এবং রাজনৈতিক লেবাসদারি কিছু মানুষ, যাদেরকে আমি মানুষ মনে করি না, যারা নরপশু, সেই নরপশুরা এই ধরনের কিশোর গ্যাংকে মদত দিয়ে খুনের রাজনীতি করে বা এই যে অপরিপক্ক ছেলেদের হাতে ছুরি দিয়ে, চাকু দিয়ে, ধারালো আগ্নেয়াস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে যারা বিভিন্ন এলাকায় আহ, সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্সে যাওয়া উচিত। এর আগেও এ ধরনের হত্যাকাণ্ড আমরা দেখেছি, ছোটো ছোটো ছেলেদেরকে এভাবে হত্যা করা হয়েছে। এগুলার যদি সুষ্ঠু বিচার হতো এবং এই খুনি যারা তাদেরকে যদি শক্তভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করতো, তাদেরকে যদি গ্রেফতার করতে পারতো, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতো না। আমি প্রশাসনের কাছে আবারও আবেদন জানাবো, আসলে সিলেটের ছাত্রলীগের নেতাকর্মীরা অত্যন্ত বিক্ষুব্ধ, কিন্তু আমরা কখনোই আইন হাতে তুলে নেওয়ার রাজনীতি করি না। আমরা এই ধরনের রাজনীতির কোনো শিক্ষা আমাদের কর্মীদেরকে দেই না।
কিন্তু আমি প্রশাসনকে বলবো মানুষের ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা উতরে গেলে কিন্তু মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। সুতরাং আমরা চাই না আমরা রাস্তায় নেমে আন্দোলন করে প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলি। তার আগেই যেন এই খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি। আপনার কর্মী হিসাবে আপনারা আরিফের আম্মার সাথে যোগাযোগ হয়েছে কিনা, বা আরিফের আম্মার কি দাবি রয়েছে আপনাদের কাছে? আসলে আরিফের আম্মার বক্তব্য আপনারা জেনেছেন। আমি গতকাল একেবারে সকাল পর্যন্ত তার বাসায় ছিলাম। একেবারে নেহায়েত দরিদ্র পরিবারের সন্তান। তার মা এবং বাবা একেবারে বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন। এটি যার সন্তানহারা মা ছাড়া আসলে কেউই এই বেদনার কথা অনুভব করতে পারবে না। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি আরিফের মাকে যেন উনি এই সুখ সহ্য করার তৌফিক দান করেন, এবং একেবারে নেহায়েত দরিদ্র পরিবারের সন্তান হিসাবে আরিফ হয়তো তার পরিবারের সবচেয়ে বড় ছেলে। সেই কিন্তু সে পড়ালেখা করছে এবং ইন্টার ২য় বর্ষে তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার মা-বাবার। সেই স্বপ্নটি হঠাৎ করেই দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। তার মা কিন্তু স্পষ্টভাবেই বলেছেন, এবং উনি নিজে উনার বাসা উনি নিজেও তার ছেলেকে কিন্তু আ হাসপাতাল নিয়ে এসেছেন। এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? উনি স্পষ্টভাবেই কিন্তু খুনিদের নাম বলেছেন। আজকে সকালেও সম্ভবত প্রশাসনের যারা গিয়েছেন তাদেরকে বলেছেন। আপনারাও যদি যান তার মার বক্তব্য শুনতে পারবেন। আমি বলব প্রশাসনের বাইরে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, আপনারা আরিফের মায়ের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের উপর নির্ভর করে যারা খুনি, সন্ত্রাসী এবং ওই এলাকায় বালুচরে যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন থানায় মামলা রয়েছে, সেই মামলাগুলা দেখে যারা অপকর্মের সাথে জড়িত এদের প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা যেহেতু আপনাদের কর্মী আরিফ মারা গেছেন, তার জানাজার নামাজের কোনো টাইম নির্ধারণ করছেন কিনা আমরা এটা? বাদ আসর টিভি গেট জামে মসজিদ একেবারেই তার বাসার সামনে। সেই জামে মসজিদে তার জানাজা হবে, এবং সে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আমাদেরকে বলে গিয়েছিল সে যেন তাকে যেন মানিক পীর রহমতুল্লাহি আলাইহির যে কবরস্থান রয়েছে সেখানে দাফন করা হয়। আমরা সেখানে দাফন করার ব্যবস্থা করেছি। মানে সে এই কথাটা বলেই সে গেছে। একথা এখানে ওয়ার্ড কাউন্সিলর ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ এখানে রয়েছে। একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার কাছে সেই আকুতিটি জানিয়ে গিয়েছে। নাজমুল ভাই, একটু আমরা জানতে চাই, আমাদের এখানে অনেক চ্যানেল আছে, দর্শক অনেক আছেন, তার কোন কোন আঘাতগুলো বেশি গুরুত্ব আসলে পাবে? এটি আপনারা পোস্টমর্টেম রিপোর্ট দিলে বুঝতে পারবেন। মানে পুরো শরীরটা ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে, এবং তার কিন্তু হাতটা এর আগেই ৪-৫ দিন আগে তার উপর হামলা হওয়ার কারণে তার পুরো হাতটা কিন্তু হাতে ব্যান্ডেজ ব্যান্ডেজ ছিল, ব্যান্ডেজ হ্যাঁ। ছিল, এবং তার হাত গলায় জড়িয়ে রাখা যার কারণে সে কোনো বাধাও দিতে পারে নাই, এবং সম্পূর্ণ একা পেয়ে তাকে মানে আমার জানা মতে ১৬-১৭টা স্টেপ তার শরীরের বিভিন্ন জায়গায়, এবং একবারে রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে। উসমানী হাসপাতালের চিকিৎসকরা গতকাল রাতে কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু যে পরিমাণে তাকে পরিকল্পিতভাবে না হলে এভাবে কেউ কাউকে মারে না, এবং তাকে হত্যা করার জন্য এই যে এই হামলা হয়েছে এটি তার শরীরের আঘাত দেখলেই বোঝা যায়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনেছেন, আমরা হ্যাঁ, যাই হোক, আসলে আমার সহকর্মী অনেকে বলছেন যে একদম আরিফের সাথে যার চলাফেরা ছিল সম্ভবত ছোট ভাই আপনাদের এলাকারই। আচ্ছা, আপনারা আসলে আরিফের এই লাশটি দেখে আসলে এখন এই মুহূর্তে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। যেভাবে তো আমরা সবাই মরবো, কিন্তু এভাবে তো কেউ কখনো আশা করিনি কারো অস্ত্রের আঘাতে বা কোনোভাবে মারা যাক কোনো দুর্ঘটনায়। আমরা তো সবাই কামনা করি আল্লাহ তাআলার কাছে যে স্বাভাবিক মৃত্যু কলিমার সাথে যেন হয়। তা আসলে এই মুহূর্তে কি বলার আছে আপনার? ভাই আসলে এই লাশটা দেখার পরে কেউ স্বাভাবিক থাকা সম্ভব নয়। শরীরের প্রত্যেকটা অঙ্গ স্টেপ করা হয়েছে এবং পাওয়ার রক কাটিয়ে দেওয়া হয়েছে। পুরোপুরি একটা সন্ত্রাসী স্টাইলে হামলা করা হয়েছে। তার মানে যে পরিমাণ ব্লাডিং হয়েছে, আমরা সাথে সাথে ব্লাডও দিচ্ছি কিন্তু কাজ হয় নাই। আহ, তার যে অবস্থাটা আসলে উপস্থিত যারা দেখছে প্রত্যেকটা মানে মানুষে কান্নাকাটি করছে। আশেপাশে যারা এই যে মেডিকেলে যারা দেখছে তারা দেখেও কইছে যে এই ছেলেটারে মানে এইভাবে কোনো মানুষ মারতে পারে না। তার ফ্যামিলিতে কয়জন আছে? তার ভাই বোন বা কে কে আছে ফ্যামিলিতে? তার মা বাপ আছে, ইমিডিয়েট তার ছোট ভাই একটা আছে। মা বাবা আর ছোট ভাই আছে, মানে সেই পরিবারে বড় ছিল। হ্যাঁ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা এখানে দেখছি যেই ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমেদ কিন্তু এখানে আছেন। আমরা এই যে একটি ঘটে যাওয়া ঘটনা, এটা নিয়ে আসলে আমরা সবাই কিন্তু মর্মাহত। এদিকে একটু সূর্যটা একটু, হ্যাঁ। তা আসলে এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে একজন কাউন্সিলর হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে? আম, আরিফ যে ছেলেটি সে দীর্ঘদিন থেকে আমাদের সাথে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিল এবং আমার
একটি কলেজ রয়েছে, টিলাগড় স্টেট কলেজ। সেই কলেজের সে একজন নিয়মিত ছাত্র। সে আগামী বছর পরীক্ষা দেবে। সেই জায়গা থেকে আরিফ দীর্ঘদিন থেকে ছাত্রকে রাজনীতির সাথে জড়িত, শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য। বালুচর এলাকায় যে অন্যায় হয়, যে জায়গা দখল হয়, যে ভূমি দখল হয়, সেগুলা প্রতিবাদ করার জন্য আরিফের উপর দীর্ঘদিন থেকে আক্রোশ ছিল। এবং আপনারা খবর নিয়ে দেখবেন, বিগত 3 থেকে 4 দিন আগে তার উপরে হামলা হয়েছিল। সেই হামলার রেশ কাটতে না কাটতেই তার মা গতকাল রাতে থানায় গেছিলেন এজাহার দাখিলের জন্য। সেই এজাহার দাখিল কেন করলেন, এটাই হচ্ছে তার পরিবারের এবং তার অপরাধ। সেই অপরাধের জন্য আজকে একটি তথাজাত প্রাণ সে হারালো। এটা গতকালকে যখন আমরা তাকে অপারেশন চলতেছিল, অপারেশন চলার পরে যখন তাকে আমরা আইসিতে নিয়ে গেছিলাম, তখন সে আমার কোলে একেবারে আমাকে লাস্ট কথা, আমার দিকে চেয়ে একবার লাস্ট কথা বলেছিল, ভাই আমাকে মানিক পিসাও চিল্লায় তখন তার জ্ঞান জানাজা দিন। জ্ঞান ছিল। হ্যাঁ, তখন তার জ্ঞান ছিল। এবং এটি যে আসলে কতটুকু কষ্টের, আমাদের সাথে যে ছেলেটি দিন রাত চলাফেরা করেছেন, সেই ছেলেটি আমার কুলে বসে আমাকে বলতেছে, ভাই মানিক পিসাবে টিল্লায় আমাকে মাটি দাফন দিয়েন। সম্পন্ন হ্যাঁ, করে। এটা আসলে আপনাকে বুঝাতে পারবো না। তো সেই সময়টা হ্যাঁ, কেমন ছিল? সবকিছু উপরে আরিফ যা হয়েছে, মানে আরিফকে যেন আল্লাহ তাআলা বেস্ট নসিব করেন। আর অপরাধী যারা আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, এটাই আমাদের চাওয়া। দর্শক, আসলে আরিফ নামের যেই ছেলেটি মাত্র 19 বছর বয়সে যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, সেখানেই তার যেতে হয়েছে পরপারে। কারণ কারো অস্ত্রের আঘাতে, কারো হিংসার প্রতীক হয়ে। আমরা আসলে আজকের যে বিষয়টি আপনাদেরকে যে বলবো, যেটা খুবই কষ্টের একটা বিষয়, যে এখানে আপনারা দেখেন যে কথাটা সে বলে গেছে যাওয়ার আগে, যে মানিকপীর টিলায় তাকে দাফন সম্পন্ন করার জন্য সেটা বলে গেছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, এবং এখানে জেলা ছাত্রলীগের নেতাকর্মী সহ সিলেট মহানগর সহ অন্যান্য ছাত্রকর্মীরা কিন্তু এখানে এসেছেন। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছিলাম, এবং আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি সিলেট নগরীর টিভি গেট এলাকায় কোন আচ্ছা, যাই হোক, টিভি গেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আসলে যেটা জেলা ছাত্রলীগের সভাপতি আপনাদেরকে বলেছেন, যে এটা এলাকার একটি কুন্দল ছিল, এবং সেই কুন্দলের কারণেই কিন্তু বিভিন্ন বিষয় আশ্রয় নিয়ে কিন্তু তাদের একটি সন্ত্রাসী দল রয়েছেন, এটাই বলেছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, এবং তার বিচার, সুস্থ বিচার দাবি করছেন। সেটা আমরা আপনাদেরকে ইতিমধ্যে তুলে দিয়েছি, ওনার সরাসরি বক্তব্য আপনারা শুনেছেন। আমরা আজকে সিলেট যেখানে আছি, সিলেট এমএজি উসমানী মেডিকেলের লাশ করে যেখানে মর্গ রয়েছে, যেখানে পোস্টমর্টম করা হয়, সেখান থেকে কিন্তু আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, গত রাতে যে টিভি গেটে রাত 12টার দিকে যে ঘটনাটি ঘটেছে, যেই ছেলেটি আরিফ মিয়া নামে 19 বছর বয়সের ছেলেটির প্রাণ গেছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এর ঠিক 3 দিন থেকে 4 দিন আগেও কিন্তু তার উপরে আক্রমণ করা হয়েছিল, এবং তাকে সেখানে স্টেপ করা হয়েছে। সেই অবস্থায়, আহত অবস্থায় সে সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসা অবস্থায় ছিল, এবং গত 3-4 দিন চিকিৎসা নিয়ে সে যখন বাড়ি ফিরছিল, এবং বাড়ি ফেরার পরে তার মায়ের বক্তব্য যেটা, সে বাসা থেকে বের হয়েছিল তার হয়তো পান বা এরকম কিছু খাওয়ার জন্য, কিন্তু তখনই তাকে আবার আক্রমণ করে সেখানে তাকে গুরুতর আহত করা হয়, এবং উসমানী মেডিকেলে এসে তার প্রাণহানির ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায়। এবং এখানে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিই, এখানে কাউন্সিলর যেটা বলেছেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন, যে সে মৃত্যুর সময় তার একটা দাবি ছিল যে সিলেটের মানিকপীর টিলায় যেন তাকে দাফন সম্পন্ন করা হয়, এবং তার পরিবারে তার মা বাবা এবং তার এক ছোট ভাই আছে, এবং জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি বলেছেন তার পরিবারটি একদম দারিদ্র একটি পরিবার, অনেক কষ্ট করে সে লেখাপড়া করছিল, এবং পাশাপাশি ছাত্রলীগ কর্মী হিসাবে সে কাজ করছিল, এবং সেই ঘটনাটি শুনে তারা অনেক দুঃখ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। এবং এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, যারা জড়িত আছেন, তার মা ইতিমধ্যে নামগুলো বলে দিয়েছেন। তিনি বলছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন তদন্ত আইন শৃঙ্খলা দায়িত্বশীলদের কাছে সেটা বলে দিয়েছেন। তো তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবি কিন্তু তিনি ইতিমধ্যে করে গেছেন, এবং এরকম হত্যাকাণ্ডের ঘটনা যেন আমাদের সমাজে বা সিলেটে অথবা রাজনীতি, এই বিষয়ে রাজনীতির প্ল্যাটফর্মে এরকম ঘটনা যেন না ঘটে, সে বিষয়টাও তিনি ইতিমধ্যে দাবি করেছেন। তো দর্শক, আপনারা যে যেখানে ছিলেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিরাপদে থাকবেন আর সবসময় চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত হত্যাকাণ্ড থেকে রক্ষা করেন। আরেকটি বিষয় আমরা এখানে বলে দিই, আমাদের অনেক সহকর্মীরা আমরা এখানে আছি, আমরা একই সাথে এই লাইভটি প্রচার করছি। আপনার সন্তান লেখাপড়া করছে, কলেজে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে বা বড় হয়ে গেছে, সে কি করছে, কি করতেছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়গুলো একটু লক্ষ্য রাখার দরকার। আর বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি সে রাজনীতি করলে কিভাবে করতে হবে সেটা আপনি অবশ্যই তাকে সাজেশন দিতে হবে। নয়তোবা আসলে এরকম দুর্ঘটনা হয়তো প্রতিহিংসায় কেউ না কেউ তার প্রতি হয়তো খারাপ দৃষ্টি আসতে পারে বা তার প্রতি তার হয়তো আঘাত আসতে পারে, আর আঘাতের কারণে হয়তো এরকম প্রাণ দিতে হবে। তাই আমরা চাই আমরা যেন আমাদের সন্তানদের একটু খেয়াল রাখি, আমাদের ভাইদের খেয়াল রাখি, যাতে কারো হাতে বা কারো হিংসায় পড়ে এভাবে অস্ত্রের মুখে প্রাণ দিতে না হয়। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। তো বলতে চাইনি। হ্যাঁ, আমরা দেখছি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহানগরের দেবাংশু দাস তিনি এসেছেন। আমরা চেষ্টা করব ওনার একটা বক্তব্য নেয়ার জন্য। সরাসরি তিনি এখানে এসেছেন এবং অনেক নেতাকর্মীরা কিন্তু আসছেন। এটা যেভাবেই তার প্রাণ যাক, কিন্তু সে ছাত্রলীগের কর্মী ছিল, এটাই বাস্তব এবং ছাত্রলীগের কর্মী ছিল বলেই কিন্তু আজকে জেলা ছাত্রলীগের সভাপতি সহ এখানে অন্য অন্য নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। মহানগর ছাত্রলীগ নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তারা ব্যাপক আলোচনা করছেন যে আসলে এই ঘটনাটি কিভাবে ঘটলো, কেন ঘটলো, কী কারণে ঘটলো, সেটা যেন সঠিক তদন্ত করেন পুলিশ, সেটা কিন্তু তারা ইতিমধ্যে দাবি জানাচ্ছেন। আমরা আমাদের লাইভ থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে আছি, যেখানে পোস্টমর্টম করা হয় লাশ, সেখান থেকেই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইতিমধ্যে আপনারা জানেন, হ্যাঁ, শুনছেন? আমরা এখানে দেখছি আসলে সিলেটের ছাত্রলীগ কর্মীর মৃত্যুর খবরটা শুনে এখানে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেটের বেজি উসমানী মেডিকেলে। আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে দিই, অনেকেই হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানবেন যে ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে এবং তার জানাজার নামাজ হবে আসরের নামাজের পরপরই। আপনারা টিভি গেট এলাকায় থাকতে পারেন এবং সেখানেই তার জানাজার নামাজটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের যে এই জায়গাটা, এটা আসলে কঠিন একটি জায়গা। এই জায়গাতে কেউ কিন্তু এমনি ঘুরতে আসেন না, হয়তো কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো বেদনা নিয়ে আসেন। দেবাংশু দাস মিঠু এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা একটু জানবো যে আসলে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ভাই, আমরা একটু জানতে চাই যে আপনি এখানে আসছেন, আরিফ নামের যে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, এটা নিয়ে আসলে আপনার এই মুহূর্তে কি বক্তব্য রয়েছে? আসলে আমিও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম, একজন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। ছাত্রলীগ করে করে আজকের এই জায়গায় আমরা এসেছি। আর সবচেয়ে কষ্ট হয় যে আজকে যদি যখনই শুনি যে ছাত্রলীগের কোনো ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, আজকে গত রাত্রে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা স্বেচ্ছাসেবক লীগ তীব্র নিন্দা জানাই। আসলে এভাবে একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে, এটা আসলে অমানসিক, অমানবিক। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। আমরা আসলে, সে সরকারি কলেজের ছাত্র ছিল, মাত্র 19 বছর বয়সেই তার তাজা প্রাণ সে ঝরে গেল। আসলে এটা খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক। তার সহপাঠীরা যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, সে কিছুদিন পূর্বে যখন আমাদের তফসিল ঘোষণা হয়, সেই তফসিলকে স্বাগত জানিয়ে আমরা টিলাগড় থেকে যে মিছিল বের করেছিলাম, সেই মিছিলও আমাদের সাথী সতীর্থ ছিল। তো আমি এমন একটি পীড়াদায়ক ঘটনা, আসলে খুবই কষ্টের। এই 19 বছরের মধ্যেই তার এই পৃথিবী থেকে চলে যাওয়া, আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের যাতে দ্রুত আইনের আওতায় আনা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা ছাত্রলীগের ভাইদের অনুরোধ করব, যারাই সবাইকে সংযত থাকার জন্য, আর এভাবে যাতে কোনো মায়ের বুক খালি না হয়, আমি সবার কাছে এই দৃষ্টি রাখবো। এবং মিঠু ভাই, আমরা একটা বিষয় জানতে চাই, এই যে তার তাজা প্রাণটা দিতে হয়েছে,
এর কি কারণ, কি কারণে তার শরীরে এতগুলো আঘাত, যেটা নাজমুল বলেছেন, ছাত্রলীগের সভাপতি বলেছেন যে তার শরীরে এতগুলো আঘাত, এটা আসলে খুবই কষ্টদায়ক। আমি এখন দেখেছি, আমি আসলে এখন ছবিতে দেখেছি, তাকে দেখি নাই। এমন নৃশংস হত্যাকাণ্ড আসলে মেনে নেওয়া খুব কষ্টের। কি কারণে কি হয়েছে আসলে আমি কিছু জানি না। এটা পুলিশ তদন্ত করলে বের হয়ে যাবে। তবে আমি চাই যাতে প্রকৃত আসামিরা যাতে দ্রুত আইনের আওতায় আসে, এটাই হচ্ছে আমার। ধন্যবাদ। আমরা এখানে দেখলাম যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা, ছাত্রলীগ নেতাকর্মীরা সহ অন্যান্য নেতাকর্মী তারা আসছেন। তো দর্শক শ্রোতা, আমাদের আজকের লাইভটি সিলেট ওসমানী মেডিকেল থেকেই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা দাবি আপনাদের সন্তান লেখাপড়া করছে, কি করছে, কিভাবে যাচ্ছে, কার সাথে মিশেছে এবং কারোর সাথে তার টুকটাক দ্বন্দ্ব আছে কিনা সেই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখার দরকার আছে বলে আমরা মনে করি। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদের, ভাইদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ। কতটা কিতাবে